বাংলার ধ্রুপদী সাহিত্যের রত্নভাণ্ডার থেকে চয়ন করা এক অন্যতম মাণিক্য রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ। এখন শুনবেন লিপিকারই অন্তর্গত রচনা ভুল স্বর্গ, যেখানে চিরাচরিত স্বর্গের ধারণাকেই কবি নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। লিপিকা থেকে ভুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়ত না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে। এর সেই দশাই হলো। সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দূতগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকেদের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাফ চারবার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে। ওহ, খেটে খেটে হয়রান হলুম। এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্য মনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোঁতা হয়ে গেছে, কেবলই উঠে যেতে হবে, সরে যেতে হবে। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের ওপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের ওপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারল না, বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘোড়া কাঁখে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমাকে দিতে পারো। ঘোড়া দিয়ে কি হবে? জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে, আহ, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাঁখের একটি ঘোড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো, ঘোড়া দিলে। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভ্রু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে, এর মানে? বেকার লোকটি বলল, এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখল। রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটি দেখতে লাগল। তার বয়সে এই প্রথম সে এমন কিছু দেখছে যার কোনো মানেই নেই। তারপর দিন যখন সে উৎসতলায় এলো,
তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরও একটা কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে, কাজ পড়ে থাকে, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো। সভা ডাকলে তারা বললে, এখানকার ইতিহাসে তো কখনো এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁফ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকা কাব্যগ্রন্থ থেকে ভুল স্বর্গ। নিবেদনে রেডিও মাকাউট 90.0 FM। রেডিও মাকাউটের নিবেদন লিপিকা কাব্যগ্রন্থ থেকে বিদূষক। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সেনামানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তাঁর দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তাঁর সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবুধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে। কাঞ্চির রাজাকে কোনো দিনও যেন তারা ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত লিপিকা কাব্যগ্রন্থ থেকে বিদূষক। পাঠে বিশ্বনাথ আচার্য, মহুয়া পোদ্দার এবং গৌতম লাহিড়ী।